ঘড়িতে সময় দেখছে আর হাঁটার গতি বাড়াচ্ছে প্রভা। এক সপ্তাহ হলো নতুন একটা টিউশন পেয়েছে সে। সপ্তাহে 3 দিন পড়ানোর কথা। এই 3টে দিনই সে কমপক্ষে 10 মিনিট করে দেরিতে পৌঁছেছে। পরবর্তীতে আরও একটা টিউশন থাকার জন্য সেই 10 মিনিট পরে পুষিয়েও দিতে পারেনি। কিন্তু আজকে ভীষণ চিন্তা হচ্ছে, যদি প্রথম দিনই এমন দেরি হতে থাকে তাহলে টিউশনটা হাতছাড়া হয়ে যেতে পারে, যেটা প্রভা একদমই চায় না। এই টিউশনটাতে টাকা একটু বেশি, আর এই সময় হাতের অবস্থা খুবই খারাপ। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রভা হাঁটার গতি আরও বাড়ালো। প্রতিদিনই জ্যামে আটকে গিয়ে তার এই দেরি হয়। অবশেষে নিজের গন্তব্যে এসে পৌঁছতে পারল। তাড়াহুড়ো করে কলিং বেল বাজাতেই প্রভার ছাত্রী দরজাটা খুলল। প্রভা অপরাধী কণ্ঠে বলল, সরি উষা, আসলে খুব জ্যাম ছিল, সেই জন্য আজকেও আসতে একটু দেরি হয়ে গেল। উষা একগাল হেসে বলল, ইটস ওকে ম্যাম, বেশি দেরি হয়নি, ভেতরে আসুন আপনি। ড্রয়িং রুমে আসতেই প্রভার কানে এক মেয়েলি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ডাকটা অবশ্য উষার জন্য ছিল। রুবাইদা গম্ভীর কণ্ঠে উষাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে তো বলেছিলাম উষা যে আজ আমার সাথে এক জায়গায় যেতে হবে। এখনো তৈরি হওনি কেন? আমি যাব না মা, সামনে আমার পরীক্ষা, এখন আমার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। একদিন না পড়লে তেমন কিছু হবে না। ভাই পড়তেই চায় না, বোন আবার পড়া পাগল। আমার ছেলে মেয়ে হয়ে একজনও আমার গুণ পাওনি। ঠিক এই কারণেই তোমাদের আগে পিছিয়ে আমি থাকতে চাই না কখনো। তোমাদের দুই ভাই বোনের আমি কিছুই বুঝে উঠতে পারি না। বুঝতে চেয়েছিলেন কখনো যে বুঝবেন? এই পরিবারে যে ঝামেলা আছে সেটার বাইরে মানুষের সামনে ঢোল পিটিয়ে না জানানো আপনার হয় না, তাই না? দেখছেন, একজন বাইরের মানুষ দাঁড়িয়ে আছে, তার সামনে আপনাকে এসব কথা বলতে হবে? একেই তো প্রভার অস্বস্তি হচ্ছিল, তার উপর উৎসবের কথাতে এখন তা আরও দ্বিগুণ হয়ে গেল। প্রভা ইতস্তত কণ্ঠে উষাকে বলল, উষা, তুমি কথা বলে এসো, আমি তোমার ঘরে যাচ্ছি। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে রুবাইদা ওকে থামতে বলল। প্রভা থামতেই তিনি একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, তোমার আসার কথা আরও 20 মিনিট আগে ছিল। 3 দিন ধরে দেখছি তুমি প্রতিদিনই লেট। পরবর্তীতে সেই টাইমটা আর কভারও করে দাও না। এত কম সময়ের মধ্যে কি পড়া হয়? প্রভা অপরাধী কণ্ঠে বলল। আসলে আন্টি, কল মি ম্যাম। প্রভা এবারে একটু অপমানিত বোধ করল। নিজের অস্বস্তিটুকু যথাসম্ভব আড়াল করার চেষ্টা করে পুনরায় বলল, আসলে ম্যাম, কলেজ থেকে সোজা অন্য একটা জায়গায় যাই, সেখান থেকে এই জায়গাটা দূরত্ব বেশ অনেকটাই, সেই জন্যই আসতে একটু দেরি হয়ে যায়। তার মাঝে আবার রাস্তায় প্রতিদিনই জ্যাম থাকে, আর এরপর আরেকটা টিউশন থাকে আমার, সেই জন্যই আলাদা করে সময় দিতে পারি না আমি। এসব এক্সকিউজ বাদ দিয়ে তোমার প্রবলেমের সলিউশন বলো। আদারওয়াইজ তোমাকে পড়াতে আসতে হবে না। প্রভা উদ্বিগ্ন কণ্ঠে বলল, না না ম্যাম, আমি কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না, আমি ঠিক সময়ে চলে আসব। আর দেরি হলে পরে সেই সময়টা কভার করে দিয়ে যাব। মাইন্ড ইট। এমনটা করতে পারলে ভালো, না হলে আসার প্রয়োজন নেই। আর এখন যেতে পারো, উষা আজ পড়বে না। প্রভার এবার একটু বিরক্ত লাগলো। যদি নাই পড়ার থাকে তাহলে সেটা তো ফোন করে জানিয়ে দিতে পারতো। অযথা এখানে এসে ভাড়াটাও নষ্ট হলো, সময়টাও নষ্ট হলো। প্রভা উষাকে উদ্দেশ্য করে বলল, উষা, এরপর থেকে যেদিন না পড়বে প্লিজ আমায় একটু কষ্ট করে ফোন করে জানিয়ে দিও, তাহলে আর আমায় এত দূর টাকা নষ্ট করে আসতে হবে না। উষা ইতস্তত করে বলল, আসলে ম্যাম, আমি পড়তে চেয়েছিলাম আজ, কিন্তু এমনটা যে হবে ভাবিনি। আই এম রিয়েলি সরি। রুবাইদা বেগম রাগী কণ্ঠে উষাকে উদ্দেশ্য করে বলল, হুয়ান আর ইউ অ্যাপ্লাইজিং টু হার উষা অ্যান্ড ইউ? এতই যখন সমস্যা, তাহলে তোমাকে আসতে কে বলেছে এখানে? দরজা খোলা আছে, জাস্ট গেট আউট। সামান্য করে টাকার জন্য আর তোমার টাইম ওয়েস্টের জন্য তুমি আমার সামনে আমার মেয়ের সাথে এভাবে কথা বলছো? এই সাহস তোমায় কে দিয়েছে?
প্রভা এখানে নিজের অপরাধটাই বুঝতে পারল না। খুব সাধারণভাবে নিজের সময় আর টাকা নষ্ট হওয়ার কথাটা উষাকে বলেছিল, যেন পরবর্তীতে আর এমনটা না করে। কিন্তু ইনি ব্যাপারটাকে অন্যভাবে ধরে নিয়েছেন। এদিকে বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ সবকিছু দেখছিল উৎসব। এসবের মাঝে তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও কেন যেন তার মুখটাকে বন্ধ রাখতে পারল না। ব্যঙ্গাত্মক কণ্ঠে রুবাই তাকে বলল, সবাই আপনার মতো অম্বানির বংশধর না। যেটাকে আপনি কটা টাকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছেন না, সে টাকাটা উপার্জন করতে ওদের মতন মানুষদের ঘাম ছুটে যায়। নিজে তো সারাদিন বসে থাকেন অফিসে এসির কেবিনে। হ্যাঁ, যারা এই সারাদিন রোদের মধ্যে ছোটাছুটি করে কষ্ট করে উপার্জন করে তাদের কষ্ট বুঝবেন কী করে? আর এই এই যে হ্যাঁ মাস্টারিনী। হঠাৎ এমন সম্বোধনে প্রভা একটু ভড়কালো। প্রশ্নাত্মক গলায় উৎসবকে বলল, আমায় বললেন? এখানে তো জ্ঞানের বাতি আপনিই জ্বালাতে এসেছিলেন, তাহলে মাস্টারিনীও নিশ্চয় আপনিই হবেন। তা অন্যের জ্ঞানের বাতি জ্বালাতে গিয়ে তো নিজের সম্মানের বাতি নিভে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? এই এক প্রাইভেট পড়িয়ে নিশ্চয় আপনি আম্বানির বংশধর হয়ে যাবেন। তাই বলছি, সম্মানের সাথে টিউশনি ছেড়ে দিন, আর না হলে একদিন দেখবেন তেল শেষ হয়ে আপনার জীবনের বাতি নিভে যাবে। উৎসবের কথায় প্রভা হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। উৎসবের এতগুলো কথার প্রেক্ষিতে তার ঠিক কী উত্তর দেওয়া উচিত সেটা নিয়ে এখন সে ভাবছে। প্রভাকে চুপ করে থাকতে দেখে উৎসব পুনরায় বলে উঠল, এত কিছু বলার পরও যদি আমার কথা বুঝতে না পারেন, তাহলে সত্যিই বলতে হচ্ছে আপনি একটা ব্যাককল। ধুর, আপনাকে কিছু বোঝানো হবে এটা। আপনার বুদ্ধির বাতি বহুত আগেই নিভে গেছে, সেটা আমি বুঝতে পারছি। কথাটা বলে উৎসব আর সেখানে দাঁড়ালো না। প্রভার সামনে রুবাইদাও আর কিছু বলতে চাইল না উৎসবকে, ফলে সেও চুপচাপ সেখান থেকে চলে গেল। উষা অনুরোধ ভরা কণ্ঠে প্রভাকে বলল, ম্যাম, আপনি মায়ের কথায় প্লিজ কিচ্ছু মনে করবেন না। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু প্লিজ আপনি আমাকে পড়াতে আসবেন। প্রভা মৃদু হেসে উষাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আসবো আমি। তোমার যেমন আমাকে প্রয়োজন, ঠিক তেমনি আমারও এই টিউশনিটা খুব প্রয়োজন। কিছু কিছু প্রয়োজনের জন্য মাঝে মাঝে নিজের অপমানগুলোকেও ভুলে যেতে হয়। আমাকেও এখন ঠিক তাই করতে হবে। আন্টি, কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না। আজকের জন্য প্লিজ আর বকা দেবেন না। বকা খেয়েই আপনার কাছে এসেছি আমি। প্রভার কথায় ভদ্রমহিলা হালকা হাসলেন। দরজা থেকে সরে দাঁড়িয়ে প্রভাকে ভেতরে আসতে বললেন। ছেলের ঘরে আগে না পাঠিয়ে প্রভাকে সোফায় বসতে বলে এক গ্লাস ঠান্ডা শরবত দিলেন খাওয়ার জন্য। ভদ্রমহিলার এমন আচরণে প্রভা বেশ অবাক হলো। 1 মিনিট একটু দেরি করে আসলে যে মহিলা হাজারটা কথা শোনান, আজকে সেখানে প্রায় আধ ঘন্টার মতো দেরি করে এসেছে। তারপরেও কিছু বলল না, হাসি মুখে ভেতরে আসতে দিল, আবার ঠান্ডা শরবতও খাওয়াচ্ছে। ব্যাপারটা প্রভার কাছে বেশ সন্দেহজনক লাগলো। প্রভাকে চুপ করে বসে থাকতে দেখে ভদ্রমহিলা তাড়া দিয়ে বলে উঠল, আরে, শরবতটা খাও। আন্টি, কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না। আপনি মনে হয় খুব রেগে আছেন, তাই না? ভদ্রমহিলা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, না না, রেগে থাকবো কেন? আর কাল থেকে তোমার আর আসার দরকার নেই। আমার ছেলের জন্য আমি নতুন টিচার খুঁজে নিয়েছি। কিন্তু কেন আন্টি? আর আমাকে এভাবে না জানিয়ে মাসের মাঝ পথে এভাবে হুট করে ছেড়ে দিলে কিভাবে হবে? আর আমি তো আপনাকে বললাম যে আর দেরি হবে না। বিগত 1 মাস ধরে তোমার এই একই কথা শুনে আসছি। আর কোনো টিচারের তো এত দেরি হয় না, তোমারই শুধু এত দেরি হয় কেন? আর দেরি হওয়ার থেকে বড় কথা হচ্ছে তোমার পড়া আমার ছেলের পছন্দ না। কোন দুঃখে যে তোমাকে আমার ছেলেকে পড়ানোর জন্য ঠিক করেছিলাম কে জানে। তুমি নিজে ঠিকঠাক পড়া পারো তো? ইংরেজিতে ফেল করেছে, কি এমন পড়াও যে ও পাশ করতে পারলো না? আন্টি, আমি তো আপনাকে আগেই বলেছি যে ওর পড়াশোনায় একদমই মনোযোগ নেই। পড়াশোনায় মনোযোগ না থাকলে ফেল করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? একদম আমার ছেলের দোষ দিবে না। অন্য সব সাবজেক্টে তো পাশ করেছে, শুধু ইংরেজিতেই ফেল করেছে। শুধু এটাতে ওর মনোযোগ নেই। দেখুন, আমি জানি না অন্য সাবজেক্টগুলোতে কি করে পাশ করে গেল, কিন্তু আমি পড়ানোর মাঝে কোনো গাফিলতি করিনি। ওকে আমি প্রতিদিন যে পড়াগুলো দিয়ে যাই সেগুলো একটাও ঠিকভাবে পড়ে না ও। আপনাকে আমি বলেছি, আপনিও গুরুত্ব দেননি, তাহলে দোষটা কি আমার? আসতে পারি?
ওদের কথার মাঝে কারো কণ্ঠে দুজনের মনোযোগ দরজার দিকে গেল। ভদ্রমহিলা হাস্যোজ্জ্বল মুখে সেদিকে এগিয়ে গিয়ে আগন্তুককে ভেতরে আসতে বললেন। ভদ্রমহিলা পিছু পিছু নির্ভীক ভেতরে এলো। ভদ্রমহিলা নির্ভীককে দেখিয়ে প্রভাকে উদ্দেশ্য করে বলল, এই দেখো, ইনি আমার ছেলের নতুন টিচার। সময়ের আগে চলে এসেছেন আমার ছেলের বন্ধুর কাছে। ওনার অনেক প্রশংসা শুনেছি। উনি যে ছেলেকে পড়াতেন ও এবার ক্লাসে ফার্স্ট হয়েছে। আর তুমি আমার ছেলেটাকে এমনভাবে পড়ালে যে ও ফেল করলো। স্যার, আপনাকে বলেছিলাম না, যার কথা এই সেই মেয়ে। আমার তো মনে হয় নিজেই টেনে টুনে পাস করে সেজন্যই আমার ছেলেটাকেও ঠিকভাবে পড়াতে পারেনি। আসলে আজকাল যে সে পড়াতে চলে আসে, আমার ওই ভুল হয়েছে, কোনো খোঁজ না নিয়ে ওর কাছে ছেলেকে পড়াতে দিয়ে। অপমানে প্রভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নির্ভীক ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। তার নিজেরই এখন অস্বস্তি হচ্ছে। প্রভা আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। প্রভা বেরিয়ে যেতেই ভদ্রমহিলা একটা স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, বাঁচলাম, আপদ বিদায় হলো। আমি তো যা ভয়ে ছিলাম। নির্ভীক প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কিসের ভয়? আর বলবেন না স্যার, ওকে তো মাঝপথ থেকে বাদ দিয়ে দিলাম। এই মাসে টাকাটা যেন দিতে না হয় সেজন্য তো এভাবে হুট করে ছাড়িয়ে দিয়েছি, অপমান করে। মানে বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমার ফেল করায় ভাবলাম মাঝপথে বাদ দিয়ে দেই। আমি তো ভাবছিলাম যে এই কয়দিনের টাকাও নিশ্চয়ই চাইবে। অবশ্য চাইলেও আমি ওকে দিতাম না। আমার ছেলেকে ফেল করিয়ে আবার টাকা চাইবে, আর আমি ওকে দিয়ে দেবো নাকি? কিন্তু উনি যে এই কয়েকদিন কষ্ট করে পড়িয়েছেন সেই টাকাটা তো ওনার প্রাপ্য, তাই না? না স্যার, দিতে পারবো না। ছেলে ভালো রেজাল্ট করলে তাও দিতাম, এখন আর দিতে পারবো না। দুঃখিত, আমিও আপনার ছেলেকে পড়াতে পারবো না। নির্ভীকের কথায় ভদ্রমহিলা চমকে উঠে বললেন, কিন্তু কেন স্যার? আপনার টাকাটা আমি পুরোপুরি দিয়ে দেবো। টাকাটা বড় কথা না, আমার জন্য সম্মানটা বড়। আমি নিজে একজন শিক্ষক, সেখানে আপনি আমার সামনে অন্য একজন শিক্ষককে ঠিক যেভাবে অপমান করলেন, তারপরও যদি আমি আপনার ছেলেকে পড়াই তাহলে শিক্ষকতা পেশাটাকে অপমান করা হবে। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে দোষটা ওনার পড়ানোর মাঝে না, দোষটা আপনার ছেলের আর আপনার মাঝে। উনি তো এক সাবজেক্ট পড়াতেন আপনার ছেলেকে, তাহলে বাকি সাবজেক্টগুলোতে ফেল করলো কি করে? সেগুলো কি ওনার দোষ? একবার আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন, ও ফোনে গেম খেলতে ব্যস্ত। আমি যে ওর শিক্ষক, ওর সামনে দাঁড়িয়ে আছি, একবার উঠে আমাকে সালাম অব্দি দেয়নি। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ফোনে কতটা আসক্ত। আর আপনাকেও দেখে বোঝা যাচ্ছে যে আপনি আপনার ছেলেকে ঠিক কতটা আশকারা দেন। শিক্ষকদের ভুল না ধরে আগে ছেলেকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলুন। আর হ্যাঁ, ওনার থেকে কিন্তু আপনার ছেলে কিছু হলেও শিখেছে, কিন্তু ব্যর্থতা আপনার ছেলের যে সেটা কাজে লাগাতে পারেনি। যদি শুধু এক সাবজেক্টে ফেল করতো তাহলে আমি হয়তোবা মেনে নিতাম যে ওই মেয়েটার দোষ ছিল, কিন্তু না, এখানে আপনার ছেলে সব সাবজেক্টে ফেল করেছে। আর আপনার সব থেকে বড় ভুলটা কি জানেন? আপনি আপনার ছেলের ব্যর্থতার কথা না বলে ওর সামনে ওর শিক্ষককে অপমান করলেন। একজন শিক্ষক সব সময় সম্মানীয় ব্যক্তি, তাকে তার স্টুডেন্টের সামনে এভাবে অপমান না করলেও পারতেন। আসছি, আশা করছি আপনি নিজের ভুল বুঝতে পারবেন এবং পরবর্তীতে শিক্ষকদের দোষ না দিয়ে নিজের ছেলেকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলবেন। বাড়ি থেকে বেরিয়ে সামনে একটু হাঁটতেই নির্ভীক একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। সেই চায়ের দোকানের ব্রেঞ্চিতে বসে প্রভা কাছে। মেয়েটার কান্না দেখে নির্ভীকের কেন যেন খুব মায়া হলো। এদিকে প্রভার যেমন কান্না পাচ্ছে, ঠিক তেমনই মনে মনে নির্ভীকের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এ মাসে একসাথে দুটো টিউশন চলে গেল, তার উপর আবার অপমানের উপর অপমান। নির্ভীক এগিয়ে এসে প্রভার মুখোমুখি ব্রেঞ্চে বসলো। প্রভা তখনও নির্ভীককে খেয়াল করেনি। সে নিজ মনেই কেঁদেই যাচ্ছে। যদি ভুলটা নিজের না হয় তাহলে কেউ দোষী বললে সেটা গায়ে মাখতে নেই, বরং তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি দোষী না। তা না করে চুপচাপ কাঁদতে কাঁদতে নিজেকে দুর্বল প্রমাণ করে সেখান থেকে চলে এলেন। হুট করে অপরিচিত কারো কণ্ঠস্বর পেয়ে প্রভার কান্নায় বাদ পড়ল। চোখ তুলে সামনে তাকিয়ে নির্ভীককে দেখে বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি সেই লোকটা না যে আমার টিউশনটা কেড়ে নিলেন? প্রভার কথায় নির্ভীক হেসে ফেলল। নির্ভীকের সেই হাসি দেখে প্রভার ভীষণ রাগ হলো। কেড়ে নেইনি আমি, আমি নিজে এই টিউশনিটা নিইনি, ছেড়ে দিয়ে চলে এসেছি। প্রভা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আপনি কোন দুঃখে ছাড়লেন? ওনার কথা শুনে তো মনে হলো আপনি ওনার খুব প্রিয়, নাকি আবার এত তাড়াতাড়ি আপনিও ওনার প্রিয় থেকে অপ্রিয়র তালিকায় চলে এলেন? এটা কারণ না। তাহলে
আসলে ওনার ছেলেকে দেখে বুঝতে পেরেছিলাম যে কেন পরীক্ষায় ফেল করেছে। পড়াশোনা না করে যদি সারাদিন মোবাইলের মাঝে ডুবে থাকে, তাহলে ফেল করাটাই স্বাভাবিক। আমি জানি একজন শিক্ষক তার ছাত্র-ছাত্রীকে পড়ানোর জন্য ঠিক কতটা কষ্ট করে। খুব কম শিক্ষকই গাফিলতি করে নিজের কাজে। আপনার কান্নাটা দেখে মনে হয়েছিল যে আপনি তেমন না। যদি আপনি কাজের মাঝে গাফিলতি করতেন, তাহলে ওনার সাথে তর্ক করতেন। কিন্তু আপনি সৎ জন্যই চুপচাপ ওখান থেকে নিজের সম্মান বাঁচিয়ে চলে এসেছেন। আমি নিজে একজন শিক্ষক হয়ে যেখানে আমার সামনে অন্য একজন শিক্ষককে অপমান করা হলো, সেখানে থাকতে পারি না। প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমার জন্য ছেড়ে দিলেন? হ্যাঁ, আবার না দুটোই। মানে? মানেটা হলো যদি আপনার জায়গায় অন্য কাউকে অপমান করতো তাহলে আমি একই কাজটা করতাম। সেই হিসেবে উত্তরটা না। আবার যেহেতু ওই জায়গাটা আপনিই ছিলেন, সেই হিসেবে উত্তরটা হ্যাঁ। প্রভা হালকা হাসলো। একটু আগে নির্ভীকের ওপর যে রাগটা হচ্ছিল, এখন আর সেটা হচ্ছে না, বরং মনে হলো যে নির্ভীক বেশ ভালো একজন মানুষ। প্রভার ভাবনার মাঝেই নির্ভীক প্রশ্ন করে উঠল। উনি কি প্রায় এভাবে অপমান করেন আপনাকে নাকি আজই প্রথম? প্রভা উদাস কণ্ঠে বলল, প্রায় প্রতিদিনই ওনার অপমান সহ্য করেছি আমি। 1 মিনিটও দেরি হলে উনি কথা শোনাতে ছাড়তেন না। মাঝে মাঝে আমায় বলতেন যে আমি কি পড়াই ওনার ছেলেকে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। আপনি যে পেশায় আছেন সে পেশাটা খুব সম্মানের। এতটা অসম্মান সহ্য করা আপনার উচিত হয়নি এতদিন। উপায় ছিল না। এ নিয়ে 2টো টিউশন চলে গেল এই মাসে। এর আগেরটা অবশ্য এইসব ঝামেলার জন্য আমি নিজেই ছেড়ে দিয়েছি। এখন খুব চিন্তায় আছি। এই মাসে আর একটা প্রাইভেট না পেলে খুব সমস্যার মধ্যে পড়বো আমি। নির্ভীক একটু ভেবে বলল, আমি একটা প্রাইভেটের খোঁজ দিতে পারি আপনাকে, পড়াবেন? সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। বলুন পড়াতে পারবেন? জায়গাটা কোথায়? নির্ভীক ঠিকানা আর সময়টা বলতেই প্রভা রাজি হয়ে গেল। প্রভা কৃতজ্ঞতার কণ্ঠে নির্ভীককে বলল, আপনাকে আমি যতই ধন্যবাদ দেব ততই কম হবে। আপনি ভাবতেও পারবেন না আপনি আমার জন্য কত বড় উপকার করলেন। সত্যি বলতে প্রথমে আপনার উপরেও আমার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনার সম্পর্কে যা ভেবেছিলাম তা ভুল ছিল। আপনি খুব ভালো একজন মানুষ। নির্ভীক স্মিত হেসে বলল, এত তাড়াতাড়ি আমাকে ভালো মানুষ বলে দিলেন? এখন তো ঠিকঠাকভাবে চিনলেনই না আমাকে। হালকা পাতলা মানুষ চিনতে পারি আমি, সেই হিসেবেই বললাম যে আপনি ভালো মানুষ। ভুল বললেন। এটা কখনোই ভাববেন না যে আপনি মানুষ চিনতে শিখে গেছেন। আপনি যতই ভাববেন যে আপনি মানুষ চিনতে শিখে গেছেন, ততই দেখবেন মানুষ নতুন নতুন রূপ নিয়ে আপনার সামনে হাজির হবে। আপনি আমার সম্বন্ধে ঠিক ততটুকুই জানতে পারবেন, ততটুকুই বুঝতে পারবেন যতটুকু আমি আপনাকে বুঝতে দেব। তার বাইরে একটা শব্দও আপনার বোঝার সাধ্য নেই। নির্ভীকের বলা কথাটা প্রভার বেশ পছন্দ হলো। ছেলেটার কথাবার্তার ধরন অন্যরকম, যে কাউকে আকৃষ্ট করতে পারে। আপনাকে আবার খুঁজে পাবো কি করে আমি? প্রভার প্রশ্নে নির্ভীক একটু ভেবে বলল, আমার ঠিকানায় চিঠি পাঠাতে পারেন। সেই চিঠির উত্তরে আমি না হয় নিজের খোঁজ দিয়ে দেব। প্রভা ভ্রুকুসকে বলল। সেই চিঠিটা পাঠানোর জন্য তো ঠিকানা জানতে হবে, তাই না? নির্ভীক পুনরায় হালকা হেসে বলল, ঘর বাড়ি ছাড়া পথে পথে ঘুরে বেড়ানো একটা সর্বহারা পথিকগামী। এই সমগ্র পৃথিবীটাই আমার ঠিকানা। যেখানে চিঠি পাঠাবেন আমার কাছে পৌঁছে যাবে। লিখে পাঠাতে না পারলে বরং হাওয়ায় ভাসিয়ে দেবেন নিজের বার্তাটুকু। সেই বার্তাটুকু ঠিক আমার কাছে ধরা দেবে। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, আপনি কি কবি? না তো। তাহলে হুট করে এমন কবিদের মতো কথা কেন বলছেন? আমি ক্ষুদ্র এক পাঠক। কবি টবি হওয়ার সাধ্য নেই। একটু আগে যা বললাম তা নিতান্তই সাধারণ একটা কথা। তবে হ্যাঁ, সম্মুখে যদি বর্ণনা করার মতো কোনো বস্তু থাকে তাহলে মাঝে মাঝে আমিও একটু একটু কবি হয়ে উঠতে পারি। আপনি কিন্তু বড্ড হেয়ালি করে কথা বলেন। আর আপনি বড্ড সহজ সরল, যে কিনা কবির সামান্য কবিতাটার মানেও বোঝে না। আমার ফোন নম্বর রাখুন, আর অসুবিধা না থাকলে আপনারটাও দিন, যোগাযোগ করতে সুবিধা হবে। প্রভা নির্ভীকের ফোন নাম্বারটা নিয়ে তারপর নিজের নাম্বারটা দিল। মনের মাঝে তার এখনও গুটি কয়েক প্রশ্ন নাড়াচাড়া করছে। শেষমেশ প্রশ্নটা করেই ফেলল, আপনি যে কবিদের মতো করে বললেন যেখানে চিঠি পাঠাবো সেখানেই নাকি আপনি পেয়ে যাবেন, এর মানেটা কি? নির্ভীক পুনরায় হাসল। বরাবরই সে মুচকি হাসতে পছন্দ করে, এবারেও তার ব্যতিক্রম ঘটল না। সে তো হুট করে আমার মাঝের কবি সত্তাটা একটু জেগে উঠেছিল, জন্য কাব্যিক ভাষায় আপনার সাথে কথা বললাম। ওই যে বললাম না, যদি সামনে বর্ণনা করার মতো কোনো বস্তু উপস্থিত থাকে তাহলে মাঝে মাঝে আমিও একটু একটু কবি হয়ে উঠতে পারি। কিন্তু এখন ইচ্ছা থাকা সত্ত্বেও সেই বস্তুটার কাব্যিক ভাষায় বর্ণনা করতে না পারায় এই সাধারণ কথাটা আপনার সাথে একটু কাব্যিক ভাষায় বলে মজা করলাম।
প্রভা ফের প্রশ্ন করল। কিন্তু কিসের বর্ণনা করতে পারলেন না? নির্ভীক উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল। খুবই ঠিকই বলেছেন, সুন্দরী মেয়েরা বড্ড বোকা হয়। আজ হাতে নাতে প্রমাণ পেলাম। হাসছি। কথাটা বলেই নির্ভীক সেখান থেকে চলে গেল। প্রভা পেছন থেকে ডাকতে চেয়েও ডাকতে পারল না। বেশ কিছুক্ষণ সময় নির্ভীকের বলা কথাটা গভীরভাবে ভাবল। নিজেকে করা প্রশ্নের একটাই উত্তর পেল সে। বিড়বিড় করে বলল। আমার কথা বলছিলেন কি উনি? ক্লাসের ফাঁকে সৌমি কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে বাইরে একটা দোকানে কিছু খাবার কিনতে এসেছে দুজনের জন্য। প্রভার সাথে আসার কথা ছিল, কিন্তু প্রভা আপাতত বকুলের সাথে গল্প করতে ব্যস্ত। বেশ অনেকদিন হলেও বকুলের সাথে কথা বলা হয় না, আর ঠিক এই কারণেই সৌমি একাই এসেছে। সৌমি যে দোকানটার খাবার কিনতে এসেছে ঠিক সেই দোকানের সামনেই ব্রেঞ্চের ওপর বসে আছে নির্ভীকরা সবাই। এটাই তাদের প্রতিদিনকার আড্ডা দেওয়ার নির্দিষ্ট জায়গা। ওদের থেকে একটু দূরে সৌমিকে দেখতে পেয়ে নির্ভয় উৎসবকে তাড়া দিয়ে বলে উঠল। এই উৎসব, দেখ দেখ, এই সেই মেয়েটা। উৎসব চায়ের কাপে চুমুক দিয়ে একবার সৌমির দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল। তোর বউ? নির্ভয় বিরক্তি মাখা কণ্ঠে বলল। ধুর, আমার বউ হতে যাবে কেন? আরেকদিন তোকে বলেছিলাম না একটা পিঁপড়েদের কথা? আমাকে যে গন্ডার বলেছিল, এই সেই মেয়েটা। উৎসব মনে করার চেষ্টা করলেও খুব তাড়াতাড়ি তার মনে পড়ে গেল। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। তো কি করতে বলছিস? ভাই, তোকে কিছু একটা করতেই হবে। তোর বন্ধুকে এই মেয়েটা অপমান করেছিল, আমাকে গন্ডার হাতি যা ইচ্ছা তাই বলছিল, আর তুই আমার অপমানের বদলা দিবি না? এটা আবার কি এমন ব্যাপার? কিন্তু বদলে নেব কিভাবে সেটা বল। একটু ভয় দেখা। একা আছে, একটু ভয় দেখালি ভয় পেয়ে যাবে। তার মধ্যে একে আমার একটু গাধা গাধা মনে হয়েছিল। এদিকে ওদের কথাবার্তার মাঝে সৌমির কাজ শেষ হওয়ায় সে চলে যেতে দিলে পেছন থেকে উৎসব ডেকে উঠল। ওহে পিপিলিকা, দাঁড়াও। ডাকটা শুনে সৌমি থামল ঠিকই, কিন্তু আদৌ তাকে ডাকা হলো কি না সেই বিষয় নিয়ে মনের মাঝে একটা প্রশ্ন জেগে উঠল। পেছন ফিরে তাকাতেই উৎসব আঙুলের ইশারায় ওকে কাছে আসতে বলল। সৌমি সন্দেহ কণ্ঠে প্রশ্ন করল। আমাকে ডাকছেন? উৎসব মাথা নাড়িয়ে হ্যাবোধক উত্তর জানাতেই সৌমি এগিয়ে এসে প্রশ্ন করল। জি বলুন। উৎসব গলার গাম্ভীর্যতা বজায় রেখে ওর পাশে বসা নির্ভয়কে দেখিয়ে সৌমিকে প্রশ্ন করল। তুমি ওর সাথে খারাপ আচরণ করেছো? প্রথম দফায় নির্ভয়ের মুখটা পরিচিত লাগলেও কোথায় দেখেছে মনে করে উঠতে পারল না। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে উৎসবকে বলল। উনি আমার সাথে যেমন আচরণ করেছে আমি শুধু তার পরিপ্রেক্ষিতে ওনার সাথে ঠিক একই রকম আচরণ করেছি। উৎসব পুনরায় গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। তুমি যে নির্ভয়ের সাথে এমন আচরণ করেছো, তুমি জানো ওকে? সৌমি স্বাভাবিক কণ্ঠে বলল। হ্যাঁ জানি, তো সাইজ হাতের মতো, চামড়া গন্ডার মতো, আর নাম গন্ডা শাহরিয়ার। সৌমির এমন কথায় উৎসব হেসে ফেলল। এদিকে অপমানে নির্ভয়ের মুখটা কালো হয়ে উঠল। তার উপর আবার উৎসবকে হাসতে দেখিয়ে রাগ হলো। উপায় না পেয়ে এবার নির্ভীককে উদ্দেশ্য করে অভিযোগের কণ্ঠে বলল। এই নির্ভীক, তুই অন্তত কিছু বল। দেখেছিস তোর সামনে কিভাবে আমাকে অপমান করছে? নির্ভীক গভীর ভাবনায় নিমগ্ন ছিল। ফলস্বরূপ এতক্ষণের কথাবার্তার কিছুই তার কানে যায়নি। প্রশ্নাত্মক কণ্ঠে বলল। কাকে কি বলবো? নির্ভয় একটা হতাশার শ্বাস ফেলল। কাকে যে অভিযোগ করছে যে দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় অন্য জগতে চলে যায় তাকে। উৎসব নির্ভয়কে আশ্বস্ত করে বলল। আমি দেখছি। বসা থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। চোখে মুখে ফুটিয়ে তুলল কাঠিন্যতা। গম্ভীর কণ্ঠে সৌমিকে বলল। এই যে তুমি আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে, তুমি জানো এর ফল কতটা ভয়াবহ হতে পারে? আমরা যদি চাই না তোমাকে কলেজ থেকে কেন এই শহর ছাড়া করতে পারি। উৎসবের কথায় সৌমি একটু ভয় পেল। তোতলানো কণ্ঠে বলল। ভয় দেখাচ্ছেন আমায় আপনি? একদমই না, আমরা যেটা বলি সেটাই করে দেখাই। শোনো মেয়ে, এই কলেজে পড়ে আমার বন্ধুর সাথে বাড়াবাড়ি করবে সেসব কিন্তু আমরা একদম সহ্য করব না। বেশি বাড়াবাড়ি করলে না গুম করে দেব, কিডন্যাপ করে সোজা বর্ডার দিয়ে অন্য দেশে পাচার করে দেব। নির্ভীক বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বাধা দিয়ে বলল। এসব কি হচ্ছে উৎসব? মেয়েটা মনে হয় নতুন, ওকে এভাবে ভয় দেখাচ্ছিস কেন? চুপ কর। তোর শালা, তুই চুপ কর। বেশি কথা বললে না ওর সাথে তোকে পাচার করে দেব। আর এই যে মেয়ে, তোমাকে বলছি সাবধানে থেকো।
হুম, তোমার সম্পর্কে কিন্তু অলরেডি সব খোঁজ খবর নেওয়া আমাদের শেষ। তোমাকে যার কাছে পাচার করবে সে ক্লায়েন্টও ঠিক করে রেখেছি, শুধু অপেক্ষা আছি। হ্যাঁ, তোমার শেষ একটা ভুলের, যেই না ভুল করবে অমনি তোমার টাটা বাই বাই হয়ে যাবে। সৌমি ভয়ে কেঁদে ফেলল। মেয়েটাকে সহজ সরল বলা চলে না। বোকা কে জানে এ কোন কথাটা মজা করে বলছে আর কে কোন কথাটা সিরিয়াসভাবে বলছে, এই বোর্ডটা তার আজ অবধি হয়নি। এদিকে সৌমিকে কাঁদতে দেখে উৎসব ভরকালো, ব্যস্ত কণ্ঠে বলল। আরে কাঁদছো কেন? সৌমি এক হাতে নিজের চোখের জল মুছে নাক টানতে টানতে বলল। আপনি কি ভেবেছেন আমার বন্ধু নেই? আমারও বন্ধু আছে। ওকে বললেই না আপনাকে পাচার করে দিবে। আমি সবাইকে বলে দিব যে আমাদের কলেজে পাচারকারীরা আছে, পুলিশকেও বলে দিব। তারপর দেখবেন আপনাদের জেলে নিয়ে যাবে। আমি একা একা জন্য আমাকে ভয় দেখালেন তো, আমি আমার বন্ধুদের সাথে থাকলে আর এমন করতে পারতেন না। এখনই গিয়ে ওকে সব বলে দিব, তারপর দেখবেন আপনাকে কি করে। কথাটা বলে সৌমি চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সৌমি চলে যেতেই উৎসব অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে নির্ভীকের গায়ের ওপর পড়ল। এই নির্ভয় তো দেখি বাংলাদেশের আউটপ্রাপ্ত বোকা। হে মনে হয় সত্যি বিশ্বাস করে নিয়েছে যে আমি ওকে পাচার করে দিব। ওদের কথার মাঝেই সেখানে বকুল আর তিশান একসাথে এলো। উৎসবকে হাসতে দেখে তিশান বলে উঠল। সকাল সকাল কি তোমার হাসির রোগ হলো নাকি উৎসব? আরে না ভাই, তুমি থাকলে তুমিও হাসতে। ছিলাম না জন্য হাসি থেকে বঞ্চিত হব, এটা তো হতে পারে না। এখন বলো শুনি। উৎসব কিছু বলতে নেবে তার আগেই তিশানের পাশ থেকে বকুল বলে উঠল। রাখো তো তোমাদের এসব হাসি তামাশার কথা, আগে আমার কথা শোনো। আমার একটা দরকারি কথা আছে তোমাদের সাথে। বকুলের কথাবার্তা অনেকটা মেয়েদের মতন, তার উপর আবার কথার মাঝে তার হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করা স্বভাব। ফলস্বরূপ বকুলের কথা শুনে উৎসবের হাসি আরও বেড়ে গেল। উৎসবের হাসি থামার নামই নিচ্ছে না। নির্ভীকের এখন বিরক্ত লাগছে। মৃদু রাগী কণ্ঠে নির্ভীক এবার বলল। হয় তুই থামবি, না হলে আমি এখান থেকে চলে যাব। নির্ভীকের হুমকিতে মুহূর্তের মাঝেই উৎসবের হাসি থেমে গেল। ঠিকঠাক হয়ে বসিয়ে গুরুতর ভঙ্গিতে বকুলকে বলল। হ্যাঁ বকুল ফুল, বলো। বকুল চোখে মুখে বিরক্তিভাব ফুটিয়ে তুলে উৎসবকে বলল। কতবার তোমাকে বলেছি আমার নাম বকুল, বকুল ফুল বলে ডাকবে না আমাকে, মেয়ে মেয়ে লাগে শুনতে। আমার যে তোমাকে মেয়ে মেয়ে লাগে বকুল ফুল, সেজন্যই তো তোমাকে এই নামে ডাকি। ছি, তুমিও না একটা যাচ্ছে তাই। আমাকে দেখে কোন দিক থেকে তোমার মেয়ে লাগে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তোমার সামনে একটা আস্ত ছেলে দাঁড়িয়ে আছে? সমস্যা তো ওখানেই বকুল ফুল। তোমাকে তো আর সব দিক থেকে আমি দেখিনি যে বুঝবো তুমি আসলেই ছেলে। আর কি বলো তো, সবসময় চোখের সামনে আমরা যেটা দেখতে পাই সেটা সত্যি নাও হতে পারে। তো এখন চোখের সামনে তোমায় দেখতে পাচ্ছি ছেলে, কিন্তু তুমি যে আসলেই ছেলে সেটা বিশ্বাস করবো কি করে? তোমার সাথে আমি আর কথাই বলবো না। বকুলের অভিমান মাখা কণ্ঠের কথা শুনে উৎসব ওর দিকে একটু ঝুঁকে গিয়ে গালটা টেনে দিয়ে আদুরে কণ্ঠে বলল। রাগ করে না সোনা, তুমি তো আমার বকুল ফুল, আমার জান প্রাণ মান কলিজা ফুসফুস কিডনি সব। আমি তো তোমায় ভালোবেসে এভাবে ডাকি। বকুল নিজের গাল থেকে উৎসবের হাতটা সরিয়ে নিয়ে মুখ বাঁকিয়ে বলল। আহ, ঢং দেখে জান বাঁচে না। চুপ করো তো তুমি, আমায় কাজের কথাটা বলতে দাও আগে। এবার আর কেউ হাসল না। সবাই গুরুতর ভঙ্গিতে চুপচাপ বকুলের কথায় মনোযোগ দিল। ওই যে ইসরাগ আছে না, ও আমার একটা বান্ধবীকে খুব বিরক্ত করে। তোমরা কি ওকে একটু সাহায্য করতে পারবে? বকুলের কথার প্রেক্ষিতে সর্বপ্রথম তিশান চিন্তিত কণ্ঠে বলে উঠল। বিরক্ত করে মানে? কি নিয়ে বিরক্ত করে? আর বলো না, আমার বান্ধবী দেখতে আসলে খুব সুন্দর, একদম রসগোল্লার মতো মিষ্টি। তো ইসরাকের ওকে পছন্দ হয়ে গেছে, বলে যে বিরক্ত করে বিয়ে করতে চায়, কিন্তু ওর মতো ছেলেকে কেউ বিয়ে করবে না কি, এই নিয়ে ঝামেলা করে, রোজই বিরক্ত করে। নির্ভীক প্রশ্নাত্মক গলায় বলল। বাড়িতে জানাইনি কিছু? না, কি করে জানবে? ওর পরিবারে কেউ নেই, ও অনাথ। কবে থেকে বিরক্ত করছে? এই 4-5 মাস মতো হবে।
নির্ভীক সহ বাকিরাও বেশ অবাক হলো। যদি সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে তো ইশরাকের এতটা সময় অপেক্ষা করার কথা না। হয় তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করবে, না হলে সম্মানে হাত দেবে। চুপ করে থাকার মানুষ তো ইশরাক নয়। নির্ভীক প্রশ্নাত্মক গলায় তিশানকে বলল, এই ভাইয়ের এতটা অপেক্ষা করার কারণ কি হতে পারে? জানি না, তবে যেহেতু ও এই ব্যাপারটাতে এত সময় দিচ্ছে, তার মানে পরিকল্পনা বড় কিছু আছে। বকুল, তোমার বন্ধুকে একটু সাবধানে থাকতে বলো। সাবধানে আর কি থাকবে, যেখানেই থাকে সেখানে হাজির হয়ে যায়। বাড়ির ঠিকানাটাও জেনে গেছি, যখন তখন বাড়িতে এটা সেটা উপহার পাঠাতেই থাকে। বকুলের কথা শুনে উৎসব ব্যঙ্গাত্মক গলায় বলল, বাবা, এই আবার উপহার ওপার? বলতে প্রেমের টানে পড়লো নাকি? নির্ভয় বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এই একটা বিশেষ আলোচনা মাঝে তোরা মজা না করলে হয় না উৎসব। ভাই, মজা করার জন্য একটা চিলওয়ালা মুড থাকতে হয়, হ্যাঁ, যেটা আমার অল টাইম থাকে। কিন্তু এখন আমার কথা হলো, ইশরাক মেয়েদের পিছনে লাগে ওদেরকে ডিস্টার্ব করার জন্য, সাথে আরও অকাম কুকাম কাজ কর্ম করার জন্য। কিন্তু বকুল ফুলের কথা অনুযায়ী এখানে মেয়েটাকে বিয়ে করতে চায়। আবার এতদিন হলো পিছনে ঘুরছে, কিছু করেনি। তাহলে কি ধরে নেওয়া যায়? যে ও এবার সত্যি মেয়েটার প্রেমে পড়েছে, হয়তো ভালোবেসে ফেলেছে। উৎসবের কথা শুনে তিশান তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল,